তুমি কি করে ধরে নিলে যে আমি কম্প্রোমাইজ করি না? আমাদের এখানে থিয়েটার অত প্রাচুর্যের থিয়েটার নয়, সবার ক্ষমতা নেই চারিদিকে। ভালো হল করা ছেড়ে দাও, ভালো করে অর্গানাইজ করার ক্ষমতা নেই। কোনটা নাট্য জগতের ক্ষেত্রে বেশি ভয়ানক, আনট্রেন্ড অভিনেতা না আনট্রেন্ড পরিচালক? দুটোই। তো মোজার্টের বধিরতা, ভান গঘের একটা ডিপ্রেশন। যেমন করে তুমি ট্রামে বাসে আমাদের ট্রাভেল করছো ঝুলে ঝুলে, সেটা তো তোমার কম্প্রোমাইজ করা। এভাবে তুমি ঝুলতে চাও না, সেরকম ভাবে ওই থিয়েটারটা করতে হয়। জামা দিয়েছিল আলাদিন, ভাষা দিয়েছিল প্রেমিকার। মুছে যায় শেয়ার বাজারে আমাদের ভালোবাসাবাসি, অথবা ছিল না ভালোবাসা। প্রতিদিন অপমান জ্বর, চাল ডাল নুনের শাসনে নতুন পাঁচালি ওঠে রোজ। তবু তো হঠাৎ কোনোদিন এই সব রাহাজানি ভুলে মাঝরাতে ছাদে উঠে এসে চেয়ে দেখি পৃথিবীর মুখ। অবসাদ মিথ্যে মনে হয়, কোথা থেকে কথা ভেসে আসে, জেগে থাকে আসমানি আলো। আজ বেপরোয়ার আসমানি আলোচনায় যিনি আমাদের সঙ্গী, তার নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। বাংলার নাট্য জগতের তিনি এক অতি পরিচিত মুখ। বাংলার সেরা নাট্য পরিচালক ও ডিজাইনারদের মধ্যে তিনি অন্যতম প্রধান। দেবাশিস, যার নাট্য নির্মাণ ও ডিজাইনের অন্দরে ওঁত পেতে থাকে সেই আসমানি আলো। আমাদের অবসাদ মিথ্যে মনে হয়। আসক্তি দেখে আমার মনে হলো যে দেবাশিস একজন কবি। আচ্ছা, কারণ ধরুন, এই যে একটা হ্যারিকেন রাখা হলো, লণ্ঠন, আর আলো জ্বলছে, আলো নিভে গেল, সেইটা একটু জ্বললো, একটু পরে সেটাকে সরানো হলো। বা একটা কুয়োর বালতি আপনি ফেলে দিলেন, সেটার যে দড়িটা, সেটাকে আমরা ডিজাইনের ভাষায় ইমপ্লাইড লাইন বলবো, বা একটা নতুন একটা নতুন ভিউ অফ বলবো। কিন্তু আমার এটার যে গভীরে, যদি আমি ডিজাইনের বাইরে যাই, এর মধ্যে একটা স্থিতি আছে, এর মধ্যে একটা অন্তর্দৃষ্টি আছে বলে আমার বারবার মনে হচ্ছে। তো এই যে এই ভিশনটা, এটা কি দেবাশিস রায়ের অন্তর্মুখিতার ফসল? আমি এমনিতে অন্তর্মুখী, কিন্তু বহির্মুখী মানুষের মধ্যে কি পোয়েট্রি নেই? আমার মনে হয় সেটা ম্যাটার করে না। আমার মনে হয় সংবেদনশীলতা এবং মেটাফোরকে বোঝার এবং অ্যাপ্লাই করার ক্ষমতাটা কার কিরম আছে। কে কে একটা ইমেজকে রিয়েলিটির বাইরেও কতভাবে দেখতে পাচ্ছে, রিয়েল ইমেজের বাইরেও কে কতভাবে একটা ইমেজকে দেখতে পাচ্ছে, কল্পনা করতে পারছে, এবং সেটাকে ট্রান্সলেট করে মঞ্চের ভাষায় আনতে পারছে, সেটা ম্যাটার করে। মানে কিন্তু সেটার জন্য তো তোমার একটা ভাবনার অবকাশেরও দরকার। আমাকে অবকাশ না দিলে আমার ভাবনাগুলো ওরকমই হয়। মানে ওরকম ভাবে আমি পৃথিবী দেখতে দেখতে বড় হয়ে গেছি। সেটার তো একটা প্র্যাকটিস আছে। আমি বলবো এটা প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস তো পৃথিবীর সবকিছুই আছে। আমি বলবো কি বলি, ধরো জল চিনি মুড়ি মেখে কেউ খাচ্ছে, কারোর কাছে এটা জল চিনি মুড়ি, কারোর কাছে এটা গ্রামীণ পায়েস, কারোর কাছে এটা পথ্য, কারোর কাছে এটা এই মুহূর্তে পেট ভরার জিনিস। শুধু এতগুলো ভার্সন একটা জিনিসেরই আছে। এটা যদি একটা মানুষ বুঝতে পারে, তাহলে সে, আমার মনে হয় সেই মানুষটা ট্রান্সলেট করতে পারবে সবকিছু। আর আমরা কি, আমাদের বেসিক্যালি কি হয়, ট্রুথ বলে তো কিছু নেই। আমরা যেভাবে আমাদের একটা ব্রেনে একটা হোল আছে, যেভাবে আমরা দরজার একটা হোল দিয়ে বাইরের লোকটাকে দেখি, সেটা আমাদের একটা হোল আছে, যেটা আমাদের প্রত্যেকের পার্সোনাল।
সেই হোলটা দিয়ে আমি পৃথিবীর যতটুকু যেরকম ভাবে দেখতে চাইছি সেটুকুই দেখি, সেটা আমরা নিজেদের মতো করে দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। এবার যার দরজাটা পুরোটাই খোলা, সে রিয়েলিটিটা নিয়েই বসে থাকে। হুম। আর যার অনেক কিছু বন্ধ হয়ে আছে, অনেক কিছু চাপা আছে, হুম। সে কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজ তার মতো করে তৈরি করে। হাইপোথেটিক্যালি ভাবতে গেলে আমাকে যত বেশি অন্ধকার ঘরে রাখা হবে, হুম। আমি তত বেশি আলোর কল্পনা করতে থাকবো। হুম। আর যে আলোর মধ্যে আছে সে কিন্তু আলো নিয়ে ভাবছেই না, হুম। সে ভাবছে ওটা ন্যাচারাল। তারপরে যত বেশি আমি ফ্লুয়েন্ট ভিজুয়ালস এর মধ্যে আছি, সাউন্ডস এর মধ্যে আছি, আমি ওটা ন্যাচারাল ভাবছি। কিন্তু যখন আমি এটা ছোট করে আনছি, ছোট করে এনে একটা আই হোলের মধ্যে দিয়ে আমি এগুলোকে দেখছি, তখন আমাকে অনেক কিছু কল্পনা করতে, যখন আমি এখান থেকে পাশ থেকে একটা শব্দ শুনবো, আমাকে কিন্তু কল্পনা করে নিতে হবে ওখানে একটা কাক ডাকছে, দূরে কেউ সাঁতার কাটছে, তার পাশে কেউ চাবি দিয়ে তালা বন্ধ করলো। এগুলো আমি কিন্তু কল্পনা করছি, ইমেজারি সাজাচ্ছি। তার ফলে যে ওরকম ভাবে দেখতে শিখেছে, আমাদের সবাই ওরকম ভাবে কোনো না কোনো ভাবে দেখি, তারা ওই ট্রান্সলেশনটা করতে পারে না। আমার কাছে কিছু কঠিন বলে মনে হয়। তাহলে তো সেটাই দাঁড়ালো যে তোমার একটা আলাদা অবসর, তোমার একটা আলাদা একটা একাকিত্ব, সেইটা তো দরকার। যদি তুমি নয়েজের মধ্যে সেটা থাকো তুমি বলতেই পারো, তাহলে মানে তুমি একাকিত্ব বলতে না, আমি বলছি আমি কিন্তু ওপেন অনেক কিছুর মধ্যে থাকলেও আমি হুম। পুরোটা দেখি না। হুম। মানে যে আর্টিস্ট, হুম। সে অনেক কিছুর মধ্যে থাকলেও একজন পলিটিক্যাল পার্সন হয়তো পুরোটা দেখছে, হুম। হুম। তাই সে গ্রাউন্ডেড। হুম। হুম। কিন্তু একজন আর্টিস্ট সে কিন্তু পুরোটা দেখছে না, পুরো একটা ভিজুয়ালস এর মধ্যে সে কিন্তু তার চয়েস টুকু দেখছে। কিছুদিন আগে দেবুদা একটা, আমাদের এই ও ছিল, ও আদিত্য ছিল উদ্বোধনে, রাস্কিন বন্ডের আমাদের রাস্কিন বন্ডের কথাই তো বলছিলেন। দ্য নেস্ট বলে উপন্যাসটার মধ্যে একটা আছে, হ্যাঁ, হ্যাঁ। যে রাস্কিন বন্ডকে একসময় পুলিশ থেকে হঠাৎ করে ডেকে পাঠিয়েছে। রাস্কিন বন্ড অবাক হয়ে গেছে, আমি কি করলাম, খুবই আহ, মানে অদ্ভুত লাগছে। গেছেন থানায়, বসে হুম। আছি, কিন্তু থানায় তখন কেউ নেই, বসে দেওয়ালে দেখছেন যে তাকিয়ে আছেন এমনি। হঠাৎ দেওয়ালে দেখলেন একটা ছোট্ট একটা গর্তের মধ্যে একটা পাখি বারবার কিছু জিনিসপত্র এনে ঢোকানোর চেষ্টা করছে, হট হট টুকটাক জিনিস পড়ে যাচ্ছে, বারবার চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে। এবার ওটা ফ্যাসিনেটিং লাগতে শুরু করলাম, সব মাথা থেকে ওই দুঃখ, চিন্তা, দুশ্চিন্তা আউট হয়ে গেল। শুধু ওই স্ট্রাগলটা, ওই অনির্বাচনীয় স্ট্রাগলটা উনি দেখতে থাকলেন, এবং অদ্ভুত সুন্দর লাগতে থাকলো পৃথিবীটা। এবং দেখতে দেখতে মোহিত হয়ে গেছেন। তার কিছুক্ষণ পর বড়বাবু এসেছেন, ওসি এসেছেন, বলছে, কথা বলতে শুরু করছেন, চলুন বা কিছু একটা বলতে শুরু করেন, তুমি বললেন না না না, আমি এটা দেখিনি। কি দেখছেন, দেখুন না। থানার বাবু ওদিকে তাকিয়ে আছেন, বলছে, কি কিছু তো দেখতে পাচ্ছি না। তার মানে দুজনেই তো একই রিয়েলিটির মধ্যে আছে, হুম। কে আই হোল রিয়েলিটি ব্যবহার করছে, হুম। আর কে পুরোটা খোলা রিয়েলিটি ব্যবহার করছে। ঠিক আছে। কিন্তু এই যে কি বলছেন যে একটা জায়গার মধ্যে থেকে আপনি আপনার জায়গাগুলোকে, আপনার যেগুলো মনে হয় সেগুলোকে আপনি দেখবেন। হুম। কিন্তু ধরুন একজন পরিচালক হিসেবে আপনি তো সবসময় একটা ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকছেন না, অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মধ্যে জড়িয়ে হ্যাঁ। আছে। হুম। ছুটি দেওয়া বা আপনার স্কেডিউল অনেকটা না বেশি। অনেকটা বেশি। তো সেইটা কি একজন পরিচালকের কাজ, বা এটাকে যদি ছাপিয়ে যায়, কখনো যদি ছাপিয়ে যেতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা? দেখো আমাদের যে থিয়েটারের স্ট্রাকচার, তাতে এটা কাজ বলে মানে আমাদের এটা মেনে নিতে হবে। আমাদের তো সেগমেন্টাল লোক নেই, মানে ট্রেইনড অ্যাক্টর যারা আসবে তাদেরকে নিয়ে আমার চিন্তা করতে হবে না। আমার ফিনান্সার রেডি আছে, আমার ডিজাইনার্স যারা ওয়েল ইকুইপ, তাদের নিয়ে চিন্তা করতে হবে না। তারা পড়াশোনা করে, হুম। নিজেরা ক্রিয়েটিভ, তারা ভাবে, তারা আমাকে এমন কিছু দেবে যেটা আমি মোহিত হয়ে যাবো। হুম। এরকমটা তো তুমি এখানে পাবে না, কারণ আমাদের এখানে সবটা অ্যামেচার। প্রফেশনাল প্রফেশনাল বলি বটে, ওইটাকে হুম। প্রফেশনাল বলে না।
তারপরে তোমাকেই সব মাথা ঘামাতে হবে, সবটাই তোমাকে কোথায় কোনটা কিনতে হবে, কে কিনতে যাচ্ছে, টপ প্রপার্টিস, সেটাও ভিডিওতে তোমাকেই দেখে নিতে হবে। সেটাই তো, মানে ওয়েলভিউ এবং থেকে কেনা হবে তো বড় বাজার হ্যাঁ থেকে, সেটাও আপনিই বলে দেবেন, হ্যাঁ আপনাকে বলতেই হবে। বলতে হবে। আপনি শুধু ডিজাইন নিয়ে ছেড়ে দিতে পারবেন না না। না, এটা তো আমি কম্প্রোমাইজ সেখানেই বলেছি যে ম্যানেজমেন্টটা আমাকে বাধ্য হয়ে পড়তে হয়েছে থিয়েটার ডিরেক্টর হওয়ার জন্য। হয়তো ভালো হয়েছে এটা আমার, হ্যাঁ। মানে সেই অর্থে দেখলে বলতে পারো যে ইউরোপিয়ান বা আমেরিকান থিয়েটার ডিরেক্টরদের থেকে আমরা অনেক বেশি স্মার্ট। হুম হুম কারণ আমরা আহ, এমন একটা পরিকাঠামোয় থিয়েটার করি, হুম। এমন একটা অর্থনৈতিক স্ট্রাকচারে থিয়েটার করি যেটা ওদের কাছে অবাস্তব, অসম্ভব। হুম, ওরা হাত তুলে দেবে একদম। যে না, পারবো না, কিন্তু আমরা সেটাকে নিয়ে দীর্ঘদিন করে যাচ্ছি। এবং সেটা ওই আমার ট্রায়াল এন্ড এরর করে করে আমার একটা অভিশাপটাই আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এটা কি আপনি মনে করেন এই প্রসঙ্গটা যখন এলো, যে ধরুন আপনি যে থিয়েটার করছেন, আপনি এখন দা দেবাশিস একটা ব্র্যান্ড এই মুহূর্তে। ওইটা আমি বলেছি, এরা কত লোক থিয়েটার দেখে, আমার একটা থিয়েটার হিট হলেও 30,000 লোক বেশি দেখেন। হ্যাঁ, আমাদের তার ফলে 30,000 লোক দিয়ে একটা ব্র্যান্ড হয় না। আমরা বলি বলতে থিয়েটারে নিজেদের মধ্যে এটা বলতে ভালো লাগে, কিছুই না। মানে একটা খৈনির ব্র্যান্ড বলতে পারো, খৈনির একটা লোকাল যদি দোকান হয়, সে 30,000-এর বেশি মানুষকে কমিউনিকেট করে। আমি লোকাল দোকান বলছি, রাজা ফাজা খৈনি তো ছেড়ে দাও। তার ফলে ব্র্যান্ড কথাটা শুনতে আমার অদ্ভুত লাগে, কিছুই না, কয়েকজন লোক বেশি দেখেছে এই। হ্যাঁ, কিন্তু এর মধ্যেও ধরুন আপনি হুম। আক্ষরিক করছেন বা উড়ন্ত তারাদের ছায়া করছেন, হুম। তো আপনি একটা ইন্টেরিয়ারে শো করতে, ইন্টেরিয়ার বলতে আমি কলকাতার একটু দূরে, প্রেক্ষিতে বলছি, শো করতে যাচ্ছেন, এবং সেখানে আপনার কাছে একটা চয়েস আছে। আপনি যদি প্রপার আলো পান, স্টেজ পান, প্রপার্টিস পান, আপনি প্রপার্টিস আপনি ক্যারি করবেন, না হলে বলবেন আমার এই ডিজাইনটা এই মঞ্চের জন্য এই মডেলে আমি ফেলতে পারবো না। কিন্তু ধরুন অন্য যারা হয়তো ভালো কাজ করতে চাইছে কিন্তু ইকোনমিক স্ট্রাকচারে পাচ্ছে না, হুম। তো তারা যখন একটা শো করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা বলা খুব কঠিন যে আমি প্রপার আলোটা পাচ্ছি না বলে, আমার ডিজাইনের সঙ্গে এটা যাচ্ছে না বলে আমি ওখানে শোটা করবো না। তার কিন্তু এটা বলা খুব কঠিন, তো সে কিন্তু কম্প্রোমাইজ করছে, কারণ তার হয়তো 14টা শো এর পরে প্রোডাকশন কস্ট ওঠেনি, তখন তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো এই যে কম্প্রোমাইজ করাটা, এটা আশীর্বাদ না অভিশাপ? তুমি কি করে ধরে নিলে যে আমি কম্প্রোমাইজ করি না? বেশিরভাগ সই আমি যেখানে শুধুমাত্র টেকনিক্যাল রিহার্সালটা দিয়েছি, হুম। সেইটা ছাড়া যে কোনো জায়গায় যাই, ইভেন কলকাতার হলে আমার ডিজাইন আমার থাকে না, কম্প্রোমাইজ করতে হয়। আমি যদি কলকাতার হলেই কম্প্রোমাইজ করি, তাহলে আমি গ্রামে গিয়ে কম্প্রোমাইজ করবো না কেন? আর আমাদের থিয়েটার এমন হয়েছে, অনেক সময় তোমাকে সুবিধা, হলের সুবিধা রয়েছে, কিন্তু আমাদের আলস্যের কারণে হুম। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এত আবার কেন খাটবো, এসব কারণে আমরা ওই কম্প্রোমাইজটাকে আশীর্বাদ বলে ভাবি। অত দেখার দরকার নেই, এটা করে দে, ওটা লাগিয়ে দে। এইভাবে আমাদের থিয়েটার চলে। একটু পাইয়ে দেবো হ্যাঁ, ব্যাগ থেকে। এইভাবে আমাদের থিয়েটার চলে। সুতরাং এই থিয়েটার নিয়ে আমার যে বড় কিছু আশা, তোমাকে যেমন করতে হবে আমাকেও তেমন করতে হয়, নাহলে শো করা যাবে না। হুম। কোথাওই শো করা যাবে না। শো যারা করে সব কম্প্রোমাইজ করে করে। কম্প্রোমাইজ করে যদি ডিরেকশন দিই, কম্প্রোমাইজ করে যদি জীবন চলে, কম্প্রোমাইজ করে শো করতে হবে, এটা ধরে নাও। এটা আমাদের, এটা আশীর্বাদ বা অভিশাপ বলবো না, এটা তোমার ধরে নেওয়া, মানে এটা তোমার, মানে কি বলবো, এটা তোমার, যেমন করে তুমি ট্রামে বাসে আমাদের ট্রাভেল করছো ঝুলে ঝুলে, হুম। সেটা তো তোমার কম্প্রোমাইজ করা। হুম। এভাবে তুমি ঝুলতে চাও না, সেরকম ভাবে ওই থিয়েটারটা করতে হয়। স্টেজ থেকে ঝুলে ঝুলে, আলো ধরতে গিয়ে ঝুলে ঝুলে, হুম। ছোট্ট স্টেজের মধ্যে গুটোগুটি করে, ঘামতে ঘামতে শীতের দৃশ্য করে, হুম। মানে এভাবে তোমাকে সারা জীবন থিয়েটার করে যেতে হবে। আমাদের এখানে থিয়েটার অত
প্রাচুর্যের থিয়েটার নয়, সবার ক্ষমতা নেই চারিদিকে। ভালো হল করা ছেড়ে দাও, ভালো করে অর্গানাইজ করার ক্ষমতা নেই। আর যা মানে আমার তাদেরও দোষ নয়, আর আমরাও গিয়ে ভালো করে যদি করতে চাই তার মধ্যে ভালো করে করতে পারি, আমরাও করতে চাই না অনেক সময়। প্রথমত আমি তোমাকে চাই। আর তার আগে কবির সুমনের আমি বই পড়েছি, যেটা দেশে উনি, হ্যাঁ হ্যাঁ, বিদেশের চিঠি বোধহয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। সেই বইটা আমি কিনেছি, সেই বইটা পড়েছি। মানে তখন থেকেই ওটা খুবই, এবং ওই ওই গানগুলো আহ গানগুলো খুব দরকারি ছিল আমাদের জন্য, আমাদের ওই ছোটবেলার জন্য। আমি কিন্তু সুমনকে যেমন আমি এখন আমার মেয়েকে ওই গানগুলো শোনাই, পছন্দ করে গান। ভয়ঙ্কর। আমরা এখনো ও তো ইঞ্জিনিয়ার করেছে, আগে ও আমাকে সব ইংরেজি গানের কথা বলতো, ইংরেজি গানই শুনতো। এখনো আমি অত বাংলা গান নিজে থেকেই ও খুঁজে বার করেছে, এখন প্রচুর বাংলা গান শুনে। আমিও তখন প্রিয় সাইজ করি। যেমন আরেকজন প্রিয় আছে আমার, সে যদিও সুমনই তার গুরু, সে হচ্ছে সায়ান, বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। তো এতে কি আমাদের যে শিল্পটা, হুম। এটা আরো অনেক বেশি মানে পলিশড হচ্ছে, কারণ আমরা প্রত্যেক দিন ব্যাট হাতে একটা নতুন কন্ডিশনে নামছি। তো খেলোয়াড় হিসেবে কি আমি নিজেকে আরো শিল্পটা ডেভেলপমেন্ট। পলিশড হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছো। এটাতে কি হচ্ছে, আমি আরো মিনিমালিস্টিক হতে শিখছি, আমি আরো আশা না করতে শিখছি, আমি আরো পারফেকশনে বিশ্বাস করা ছেড়ে দিচ্ছি, আমি আরো কি বলবো, আরো উদার হতে শিখছি, আমি আরো সহনশীল হতে শিখছি। তা এগুলো কিসে শিখছি? আমি যত ছেড়ে দিচ্ছি, মানে যত যত একটা আশা ছেড়ে দিচ্ছি, আমি তত বুঝতে পারছি আদতে আমার থিয়েটার না করাই ভালো ছিল। আমি এইসব করতে করতেই বুঝতে পেরেছি যে লিখলেই সবচেয়ে ভালো হতো, কারণ লেখার তো কম্প্রোমাইজ নেই। হুম। কারণ তুমি আর তোমার টাচ প্যাড, আর তো কিছু নেই, সবাই তাই। হুম। মানে মুরাকামিও তাই লিখছে, কুন্দেরাও তাই লিখেছে, সবাই তাই লিখেছে। এখানে বসে সুনীল গাঙ্গুলিও হাতে পেন আর খাতা নিয়ে দিয়েছে, কিন্তু সবার কাছেই এক কি বলবো, রিসোর্সেস। এবং অন্তত আপনাকে এক্ষেত্রে আর ভোক্তার উপর নির্ভর করতে হবে না, অন্তত যতক্ষণ দিচ্ছে। সেই জন্য আমি আলটিমেটলি ছাড়ার চেষ্টা করি, কিন্তু নানা ভাবে জড়িয়ে গেছি তো। সকালবেলা উঠে ভাবি ছাড়িব, ওই যত বেলা হয় ছাড়বো কি করে। এটা তো একটা অভ্যেস, দীর্ঘদিনের অভ্যেস, এবং এটাতে আমার একটা কি বলবো দক্ষতা জন্মেছে। হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি অনায়াসে আসে এখন? মানে ধরুন ডিজাইন, একটা নাটক বা একটা টেক্সট আপনি দেখছেন, হ্যাঁ হ্যাঁ, তো অনায়াসে সেইটা আসে। অনায়াসে চলে আসে, অনায়াসে নাকি আসে। কোনো কিছু নিয়ে অনায়াসে আছে। আমি সবসময় ভাবি যে আগেরটার মতো কি করে না করা যায়, হ্যাঁ। নতুন কিছু উল্টো পাল্টা ভাবতে, মানে এলোমেলো ভাবনাটা হুম। আমি সবসময় প্রাধান্য দিয়ে এসেছি। বাজে ভাবনা যেটাকে বলি, হুম। ডিস্ট্রাকটিভ থট, মানে আর্টিস্টিক ডিস্ট্রাকটিভ থট, সেটা আমাকে জীবিত রাখে। ফ্লোরে গিয়ে আমি দেখে নিই আগে এই ফ্লোরে কি কি করা সম্ভব। হুম। এই সম্ভবের তালিকাটা যখন আমি পেয়ে যাই, তখন আমি ভাবতে থাকি এইগুলো করবো না, তাহলে আমার কি করা উচিত। এটা হচ্ছে আমার কাছে নিজের চ্যালেঞ্জ, ওইটার জন্যই ভালো লাগে কাজ করতে। আচ্ছা, এই যে পরিচালকের একটা ক্রিয়েটিভিটি, তার ডিজাইন, তার চিন্তা, এই জায়গাগুলো থেকে যদি সরে আসি, তাহলে ধরুন আমরা যাদের নিয়ে কাজ করছি, যে অভিনেতা, এই অভিনেতাকে তৈরি করার দায়িত্ব কি পরিচালকের? না, কিন্তু এখানে তো সেটা উপায় নেই, আমরা কেউ প্রফেশনাল নই, এখানে অ্যাক্টিং স্টুডিও নেই হুম। যেখানে প্রফেশনাল কোচরা অ্যাক্টিং ট্রেনিং করছেন। কতগুলো স্কুল আছে, এনএসডি আছে, রবীন্দ্রভারতী আছে, কিন্তু একদম প্রফেশনাল রেডি অ্যাক্টর, বহুমুখী অ্যাক্টর সবসময় বেরিয়ে আসছে সেরকম তো নয়। তার ফলে অনেককেই কিছু বলতে হয়। যেমন আমি ঘোরতর বিরোধী উঠে উঠে করে দেখিয়ে দেওয়ার, হুম। কিন্তু তাকে সাহায্য করতে হয়, কিউ দিতে হয়, বুস্ট করতে হয় অ্যাক্টরকে। এখানে এখানে যেমন ডিরেক্টরদের ধারণা অভিনয় শেখানোটাই ডিরেক্টরের কাজ, হুম। সেটা তো বাইরে নয়, হুম। কিন্তু আমাদের এখানে
শিখেও মানুষ আনন্দ পায় হয়তো সেটা, কিন্তু আমি তরুণ একটা পাবো না। কিন্তু সেটা কি পুরোপুরি শেখানো সম্ভব? ধরুন একটা রিহার্সালের মধ্যে একটা রিহার্সালের production মধ্যে, এর শেষে রিহার্সালের মধ্যে কখনো পুরোপুরি অভিনয় শেখানো যায় না। আপনি হয়তো কাজটা চালিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমার যেটুকু দরকার আমি সেটুকু করে নেবো। হুম। তাকে আমি ইন্সপায়ার করতে পারি, তাকে আমি বড়জোর বলতে পারি তুই এটা কর, ওটা করতে পারিস, বাড়িতে এটা করতে পারিস, এই প্র্যাকটিসটা করতে পারিস, এই ভিডিওটা দেখতে পারিস, হুম। এইভাবে চল, নিজেকে তৈরি কর, এটা বলতে পারি। কিন্তু রিহার্সাল রুমে অ্যাক্টিং শেখানোর ক্লাস নয়, সেটা আলাদা সম্পূর্ণ। স্টানিস্লাভস্কি পিরিয়ড থেকে, হুম। যেমন ডেনিস ডিডেরটের অনেক এই সমস্ত নিয়ে কথা আছে। স্টানিস্লাভস্কি পিরিয়ড থেকে যাদের যাদের কথা বললাম, অর্থাৎ 2000 স্টানিস্লাভস্কি, তারপরে লি স্ট্রাসবার্গ, স্টেলা এডলার, মাইকেল চেকভ, মেইসনার, উটা হেগেন, টিনা ল্যান্ডাউ, ডেভিড ব্যামেট, যারা যারা ভায়োলা স্পুলিং, অগস্তা বোয়াল, জর্জি গ্রোটস্কি, মানে অনেক নাম, এরিক মরিস, এদের প্রত্যেকের নিজস্ব প্রসেস রয়েছে আলাদা, হুম। ডিটেইলড অ্যাক্টিং, অ্যাক্টর মেকিং প্রসেস, কিভাবে একজন অ্যাক্টর নিজেকে প্রিপেয়ার করবে, আলাদা আলাদা পদ্ধতি সম্পূর্ণ। আচ্ছা, আনট্রেন্ড অভিনেতা যেমন আছেন, আনট্রেন্ড পরিচালকও তো আছে। ভর্তি। আচ্ছা, হ্যাঁ। এবার আমরা ধরুন অভিনেতার প্রস্তুতি নিয়ে তাও কিছু কথা বলি, কিন্তু পরিচালকের প্রস্তুতি নিয়ে কিন্তু কথা খুব কম হয়। হ্যাঁ। তো আপনার মতে কোনটা নাট্য জগতের ক্ষেত্রে বেশি ভয়ানক, আনট্রেন্ড অভিনেতা না আনট্রেন্ড পরিচালক? দুটোই, দুটোই। আনট্রেন্ড অভিনেতার কি হয়, অভিনয় বলে একটা আলাদা বিষয় তারা করে বা দেখে, মানে কি হয় যে প্রচুর নাটক দেখে হুম। নানান ভালো অভিনেতাদের, যাদেরকে অভিনেতাদের আমরা দেখি মূল চরিত্রে করছে বা দীর্ঘদিন অভিনয় করছে, তাদের দেখতে দেখতে নানান ধরনের অভিনয়ের একটা রেপার্টরি তৈরি হয় নিজের মধ্যে, যে এইটাই হচ্ছে বোধহয় অভিনয়। এবং একজনকে হ্যাঁ। দেখে হয়তো হ্যাঁ। মানে 1 মাসের জন্য সেটা হয়ে গেল, হ্যাঁ, মানে তারপরে কথা মাসে বলতে বলতে আরেকজন। তার ম্যানারিজম, হ্যাঁ। তার ইয়ে চলে আসে। হ্যাঁ। তারপরে ধরো আমাদের যে সাধারণ কমার্শিয়াল হিন্দি ফিল্ম গুলোতে দেখি, সেখানে অভিনয় হচ্ছে বড় অ্যাটিচিউড, আগে অ্যাটিচিউড পরে অভিনয়, তা সেইটা অনেকের মধ্যে ঢুকে আসে, বা অনেকটা এক্সপ্রেশন ডিসপ্লে করার প্রবণতা চলে আসে। হুম। আজকে যেমন আমাদের ব্যক্তি জীবনে কি হয়, মানুষ যত যত সভ্যতা এগিয়েছে, আমরা শিখেছি আমাদের কষ্ট কি করে চেপে রাখবো সবার সামনে, আমাদের জেলাসি কি করে চেপে রাখবো, আমাদের রাগ কি করে চেপে রাখবো। তার মানে গোটাটা আমরা যখন জীবনে, সাধারণ জীবনে কাজ করছি, তখন আমরা প্র্যাকটিস করছি হাউ টু হাইড, হুম। আর একজন অভিনেতা স্টেজে গিয়ে প্র্যাকটিস করছে হাউ টু এক্সপ্রেস। ঠিক উল্টোটা, একজন অভিনেতা স্টেজে উঠে মাতাল চরিত্র পেলেই এরকম চলতে চলতে অভিনয় করতে শুরু করে, কিন্তু একজন মাতাল সবসময় চেষ্টা করে যে কেউ যেন বুঝতে না পারে আমি সোজা হয়ে ভাববো। তার মানে অভিনেতার স্ট্রাগল আর ক্যারেক্টারের স্ট্রাগল দুটো আলাদা। এইগুলো অভিনেতাকে বোঝা রেখে, এগুলো তো সঠিক ট্রেনিং প্রসেস না পেলে অভিনেতাকে আপনি কিভাবে বোঝাবেন? তার সঙ্গে বাস করতে হবে, তার সঙ্গে থাকতে হবে। অভিনয় তাকে ডিরেকশন তো আরো ক্রিটিক্যাল কাজ। ডিরেকশন শুধুমাত্র আর্ট বুঝলেই হবে না, ডিরেকশন মানে যাবতীয় পৃথিবীর নিয়ম কানুন, পৃথিবী গড়ে ওঠা, ইতিহাস, রাজনীতি, ধর্ম, কি এর মানে কি, এর সবকিছু, এই যাবতীয় বিষয়গুলো তো স্টাডি করতে হবে। পরিচালকের কাজ অনেক কঠিন। অভিনেতারা অবশ্য একই জিনিস করতে হয়, কিন্তু পরিচালককে আলটিমেটলি নিজের ভার্সন দিতে হবে। তো অভিনেতা যেমন মানে বন্ডেড, যে আলটিমেটলি পরিচালকের ভার্সন মানতে, মানে তুমি একজন অভিনেতা হিসাবে তুমি নিজে একটা চিন্তা করলে, পরিচালক বলো না বুঝতে আমি এটা না, আমি এটা করলে ভালো, এটাই চাইছি, তুমি কিন্তু তোমাকে এটাই করতে হবে। তার মানে পরিচালকের ভীষণ স্ট্রং আগে প্রয়োজন, জরুরি, কারণ তার চোখ দিয়ে আমি একটা কিছু দেখছি। আচ্ছা, এই যে মঞ্চ, আলো, আবহ, কালার, টেক্সচার, টোপোগ্রাফি, এই পুরো ব্যাপারটা একজন পরিচালককে জানতেই হবে,
বা কোনো স্পেশালাইজ কেউ কিছু যদি পারেন তাহলেও তার না, একজন পরিচয় পরিচালককে সবার- জানতেই হবে, হুম। কারণ না হলে সে কাজ করাতে পারবে না।